সালাম আলাইকুম দর্শক। আজকে শাকিব খানকে কিছু পরামর্শ দিয়েছে তার বন্ধু এমডি ইকবাল। 12 বছরের বন্ধুত্ব। আসলে একটা সময় দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। এখন এসে হয়তো একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু দুজনে কিন্তু তাদের দুজনের বন্ধুত্বকে কোথাও না কোথাও গিয়ে একটু মিস করে। তো শাকিব খানকে এমডি ইকবাল কি পরামর্শ দিল, শাকিব খান কি ধরনের ষড়যন্ত্রে মধ্যে দিয়ে যাচ্ছে, সেই ব্যাপারে এমডি ইকবাল কি বলল, এবং শাকিব খানকে নিয়ে ভবিষ্যতে হল মালিকদের কি একটা সময় আসতেছে সেটা নিয়ে একটা কন্টেন্ট আজকের। এই তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। আলোচনা শেষ পর্যন্ত যারা সঙ্গে থাকবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন। শুরুতেই হল মালিকের বিষয়টা আগে আলাপ করে নিই। হল মালিকরা এইবার যে প্রেস কনফারেন্সটা করলো, এই প্রেস কনফারেন্সের ইস্যু ধরেই কিন্তু এমডি ইকবাল শাকিব খানকে নিয়ে চিন্তিত হয়ে গেছে বা কিছু কথা তিনি বলেছেন। হঠাৎ করে হল মালিকরা কেন এই প্রেস কনফারেন্স ডাকলো? প্রযোজক নতুন আর দুর্বল বলেই কি তারা প্রযোজককে পেয়ে বসলো, নাকি শাকিব খান ক্ষমা চেয়েছে ওইটাতেই হল মালিকরা পায়ে বসছে? কোনটা? যদিও হল মালিকের একজন বলছে যে শাকিব খান ক্ষমা চাইছে, তাতে করে কিছুটা তারা স্বস্তিতে আছে, কিন্তু আপাত দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হল মালিকরা বেসিক্যালি লোভী। তারা খুবই লোভী। আমি আমার আগের অনেক কন্টেন্টে আমি হল মালিকদের আচার ব্যবহার, স্বার্থ এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই সম্পর্কে আমি আলাপ করেছি। দেখেন, বাংলাদেশে সিনেমার ফিল্ডে সিঙ্গেল স্ক্রিনের অবদান কোনোভাবেই আপনি অস্বীকার করতে পারবেন না। আপনারা আমার হল ভিজিট দেখে অনেকেই বলেছেন, এই সকল গোয়াল ঘরে কি কেউ ছবি দেখে? ভাই, এই সকল গোয়াল ঘরেই সিনেমা দেখে বাংলাদেশের 60% সিনেমার দর্শক, 60 to 70% সিনেমার দর্শক এই সকল গোয়াল ঘরে যেই সিনেমা দেখে, তাদের উপায় নাই আর। 300, 350, 550, 600, 700, 1200, 1800 টাকার টিকিট কেটে তারা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে পারে না। যারা পারে না তারাই এইসব গোয়াল ঘরে সিনেমা দেখেন। দেখেন, আজকে যদি ধরি ট্যাগেরহাট, আমার বাড়ি মুকসুদপুর, ট্যাগেরহাটের সোনালী সিনেমা হল, রাহুল বোধহয় ওই সিনেমা হলের তত্ত্বাবধায়ক আছে, রাহুল ওই সিনেমা মেনটেন করে, তার মালিক ওটা রাহুল। রাহুলের সঙ্গে আমার কথা হয়েছে কয়েকবার, তাকে আমি একবার তার ইন্টারভিউ করেছি আমার চ্যানেলে। এবং রাহুলের ওই সিনেমা হলে ওই একই দশা, গুমট পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা কম, গরম, স্ক্রিনের অবস্থা একটু ঝাপসা। কিন্তু চিন্তা করেন, ওই ট্যাগেরহাট থেকে বা ফরিদপুর থেকে, মুর্শিদপুর থেকে একটা লোক যদি ঢাকায় সিনেপ্লেক্সে এসে সিনেমা দেখতে আসে, তাহলে তার একটা সিনেমার পিছনে কত টাকা খরচ হবে একটু চিন্তা করে দেখেন। এখন তো এমডি ইকবাল সাহেব পদ্মা ব্রিজের ওই পারে, ট্যাগেরহাট থেকে আসার সময় কাছাকাছি একটা জায়গায় সে একটা সিনেপ্লেক্স করছে। এখন তাদের জন্য একটু সুবিধা হয়েছে, হয়তো টিকিটের প্রাইসটা হাফ হয়ে যাবে। একটা এসি গাড়িতে যদি আপনি ট্যাগেরহাট থেকে ঢাকায় আসেন, 700 টাকা টিকিটের দাম। ঢাকা থেকে সিনেপ্লেক্সে যাবেন 200 টাকা বা 300 টাকা সিএনজি কস্ট। ধরলাম আপনি সেই এসি গাড়িতে যেখানেই নামেন আপনার 200-300 টাকা সিএনজি ভাড়া, 1000 টাকা আপনার আসতে খরচ, 1000 টাকা যাইতে খরচ, 500 টাকা টিকিটের খরচ। যদি একজন একটা সিনেমা দেখে 2500 টাকা, আপনি কি মনে করেন ট্যাগেরহাটের একজন অটো ড্রাইভারের এই 2500 টাকা দিয়ে খরচ করে ঢাকায় এসে সিনেমা দেখার তার সম্ভব তার কাছে? এখন ট্যাগেরহাটে অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, সবজি বেচে বা দোকানদারি করে বা মুদি দোকান চালায়, এরকম কত লক্ষ দর্শক আছে যারা
ঢাকায় এসে সিনেমা দেখা তাদের পক্ষে সম্ভব না। সো বাধ্য হয়ে তাদেরকে ওই সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে হয়। আর এই সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলের মালিকরা এই জায়গায় দর্শকদের পায়ে বসছে। ভাই এখন শুনলাম, একটা পরিসংখ্যান শুনলাম যে 64 জেলায় সিনেমা হল নাই, মাত্র 29টা জেলায় সিনেপ্লেক্স আছে, সিনেমা হল আছে, কারণ সিনেমা হলই নাই। আগে তো তাও 64 জেলায় সিনেমা হল ছিল, এখন 64 জেলার 29টা জেলায় সিনেমা হলই নাই, বিলুপ্ত হয়ে গেছে। আমি কুমিল্লায় সিনেমা হল খুঁজতে যাইয়া 6টা সিনেমা হলের সন্ধান, মানে অ্যাড্রেস দিয়ে গিয়া 2টা সিনেমা হলের সন্ধান পাইছি, মানে 4টা বন্ধ হয়ে গেছে। একটা থানায় 4টা সিনেমা হল বন্ধ হয়ে গেছে 6টার জায়গায়। এখন যেভাবে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, এই মালিকদেরকে আমি বলবো যে তারা অনেস্ট, তারা প্রপার সুযোগ সুবিধা দিতে পারছে না দর্শকদের, তারা বন্ধ করে দিছে। কিন্তু যারা 8 মাস বন্ধ রেখে 2 মাস চালায়, তারা হলো গিয়ে ডিসঅনেস্ট এবং অত্যন্ত লোভী শ্রেণীর সিনেমা হল মালিক। তারা সিনেমা হলটাকে নামগাঁও আসতে একটা কি করে, রেনোভেট করে, নামগাঁও আসতে একটু রং করে, নামগাঁও আসতে স্ক্রিনের লাইটটা একটু বাড়ায়, আর শাকিব খানের সিনেমা না তারা সিনেমা চালায়। দেখেন, শাকিব খানের একটা লয়াল দর্শক আছে। লয়াল দর্শক মানে একটু ব্যাখ্যা নেই। লয়াল দর্শক মানে হচ্ছে যেসব দর্শক সিনেমা খারাপ হইলেও দেখবে, সিনেমা ভালো হইলেও দেখবে। সিনেমা হল মালিক এটা জানে যে শাকিব খানের একটা লয়াল দর্শক আছে। সো তারা যেটা করে যে এই লয়াল দর্শককে টার্গেট করেই সিনেমা হলটারে খুব বেশি রেনোভেট তারা করে না। এর মধ্যে বাপ্পি, তারপরে রোশান, তারপরে আরো যারা যারা হিরো আছে, বাপ্পির মোটামুটি অনেক ব্যবসা সফল আছে ছবি, তারা তো সিনেমাই করছে না। সিয়াম বা আরিফিন শুভ বা নিশো বা শরীফুল রাজ, এদের এখনো সিঙ্গেল স্ক্রিনের মার্কেট, সিয়ামের কিছুটা হইলেও বাকিদের সিঙ্গেল স্ক্রিনের মার্কেট ওইভাবে তৈরি হয় নাই। আপনারা সিঙ্গেল স্ক্রিন মানে বুঝে ফেলছেন কিন্তু অলরেডি সিঙ্গেল স্ক্রিনের দর্শক কারা। বেসিক্যালি তাদের কাছে শিল্প ম্যাটার করে না, তাদের কাছে বাণিজ্য ম্যাটার করে। মানে তারা হয় খুবই পারিবারিক ছবি দেখবে, না হয় খুবই অ্যাকশন ছবি দেখবে, আর না হয় অশ্লীল ছবি দেখবে। একটা সময় অনেক পারিবারিক ছবি চলেছে বাংলাদেশে এবং সিঙ্গেল স্ক্রিনে জায়গা দিতে পারে নাই। পারিবারিক ছবি এখন আর আসে না সিঙ্গেল স্ক্রিনে, মুরব্বীরা বা পরিবার নিয়ে যায় না। এখন অ্যাকশন ছবির বিকল্প নাই সিঙ্গেল স্ক্রিনে, সিঙ্গেল স্ক্রিনে অ্যাকশন ছবির বিকল্প নাই, কিন্তু গল্প থাকতে হবে। এবং যারা সিঙ্গেল স্ক্রিন এখন অ্যাকশন ছবি দেখে, তারা কিন্তু মোবাইলে তামিল সিনেমা দেখে, বলিউডের সিনেমা দেখে, হলিউডের সিনেমা দেখে। সো তাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি। অতএব সিঙ্গেল স্ক্রিনে আপনি অ্যাকশন ছবি ভালো মানের না বানাইলে কোনো পাত্তা পাবেন না। অর্থাৎ আপনাকে বড় বাজেটের সিনেমা বানাইলে সিঙ্গেল স্ক্রিনে আপনি ধরা খাইতেছেন, যদি ঠিকঠাক মতো না বানান, যেমন প্রিন্স ধরা খাইলো। কম বাজেটে একটা ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি ছবি বানালে সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করবে, যেমন প্রিয়তমা। প্রিয়তমা কিন্তু অ্যাকশন সিনেমা না, বাজেটও কম। সিনেমার গান ভালো হইলে সিনেমায় দর্শক যাবেই। এইবার প্রিন্সের কোনো গান কি আপনাদেরকে অ্যাট্রাক্ট করতে পারছে সেইভাবে, যেইভাবে তুফানের গান অ্যাট্রাক্ট করছে, যেইভাবে বরবাদের গান মোটামুটি অ্যাট্রাক্ট করছে? সো একটা সিনেমার সবচাইতে বড় মাধ্যম দর্শককে হলে টেনে আনার, সেটা হচ্ছে গান। এবার প্রিন্সের কোনো গানই সেইভাবে দর্শককে অ্যাট্রাক্ট করতে পারে না, গান রিলিজই করতে পারে নাই তারা ঈদের 2-3 মাস আগে। একটা সিনেমার গান রিলিজের 2-3 মাস আগে রিলিজ হইতে হবে, তাইলে দর্শক সেই সিনেমার গান নিয়ে একটা মোহে কাজ করবে, তারপরে যাবে। প্রিয়তমার গানের মোহে দর্শক হলে গেছে, এটা আপনাদের মানতে হবে। সো যে কথা বলছিলাম যে সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা, হল মালিকরা অনেক লোভী, তারা টাকা তো কামায়। ওই যে 8 মাস বন্ধ রাখে, ওইটা একটা উসিলা, ওই উসিলায় তারা বলে যে আমরা টাকা নাই ভাই, আমরা কিভাবে হল চালাবো। হল চালানোর বহু পথ আছে, বহু পথ আছে হল চালানোর। আপনি আপনার হলকে আপনি কমিউনিটি সেন্টার হিসেবে চালাইতে পারেন, যেটা বগুড়ার মধুবন সিনেপ্লেক্স চালায়। বছরে 4 মাস তারা সিনেমা চালায় আর 8 মাস কমিউনিটি সেন্টার চালায়।
ভাই নিচের যে পোর্শনটা থাকে ওইটাকে রেনোভেট করে একটা স্টেজ করে দেন বরযাত্রীর, আর পাশে আর একটা জায়গায় খাবারের ব্যবস্থা করে দেন। সারা একটা বছর আপনি কমিউনিটি সেন্টার চালাইয়ার টাকা বিনাকুল পাবেন না। এছাড়াও আরো অনেক উপায় আছে, সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন চালানোর, ব্যবসা করার, 8 মাস ব্যবসা করার অনেক উপায় আছে। আপনারা যদি না পারেন আমার সাথে যোগাযোগ করেন এবং আমি সেই প্ল্যান গুলো আপনাদের বলে দিব। যদি কেউ সেটাও না পারেন তাহলে আমাকে দায়িত্ব দিন, আমি করে দিব, করে দেখাই দিব। যেটা বলছিলাম, হল মালিকরা আসলে লোভী। তারা এত লোভ করছিল যে শাকিব খানের নিয়ে, এইবার ঈদে শাকিব খান, তারা জানে শাকিব খানের সিনেমা কমপ্লিট হয় নাই, তারপরেও তারা শাকিব খানের সিনেমাটা নিবে, কারণ তারা জানে যে শাকিব খানের সিনেমা খারাপ হইলেও ওই যে লয়াল কিছু দর্শক তারা তো অ্যাটলিস্ট যাবে। সো লোভে পাপ, পাপে মৃত্যু। এখন আদনান আরশাদের সময় রাজকুমারে যে তারা ধরা খাইছে, তারা আদনান আরশাদরে কিছু বলতে পারে নাই। প্রেসিডেন্টের ছেলে ভাই, কি বলবে? রানিং প্রেসিডেন্টের ছেলে। আজকে প্রিন্সের প্রয়োজন হ্যাডম নাই দেখা প্রিন্সের প্রয়োজনে চাইপা ধরছে যে আমাদেরকে ক্ষতিপূরণ দেন, মহামারীর আবদান। আরে ভাই, তোমরা যখন একটা সিনেমা চালাইয়া লাখ লাখ টাকা প্রফিট করো, সেই প্রফিটের টাকা কি প্রডিউসারের ঘরে দিয়ে আসো? বলো যে ভাই আমরা প্রফিট করছি, কিছু টাকা আপনারা নিয়ে যান। সেইটা তো করো না। লস করছো, এখন প্রডিউসারের যে গলা চিপা ধরছো যে আমাকে লসের টাকা দেন। লস কি প্রডিউসার তোমাদেরকে ইচ্ছা করে করেছে? হ্যাঁ, হলের রেন্টালের টাকা সে বাড়াইছে, এটা ঠিক। তো রেন্টালের টাকা সে বাড়াইছে, আপনি নিলেন কেন? আপনাকে তো বাধ্য করে নাই যে আপনি এই টাকায় নেন। আপনাকে তো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ফোর্স করা নাই যে এই বেটা তুই অন্য কোনো ছবি চালাইতে পারবি না, তুই আমার ছবি চালাবি এবং আমাকে এত টাকা দিবি। বাধ্য করতে পারছে? পারে নাই। সো আপনি আপনার ইচ্ছায় স্বেচ্ছায় লোভে পড়ে টাকাটা নিচ্ছেন, নিয়া আপনি পড়ে গেছেন ফাপড়ে। এখন এইটার ইম্প্যাক্ট গিয়া পড়বে রকস্টারে, শাকিব খানের রকস্টারে এটার ইম্প্যাক্ট গিয়া পড়বে। শাকিব খানের রকস্টার যদি, ওই যে বললাম গান, একটা সিনেমার গানই হচ্ছে সিনেমার প্রাণ। রকস্টারের গান যদি সিনেমা রিলিজের আগে দর্শকদের খাওয়াইতে না পারে, তাইলে আগামী ঈদে সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের ছবি অনেকেই দিবে না। কার ছবি দিবে? প্রয়োজনে হল বন্ধ রাখবে। অন্য অন্য কারো ছবি নিলে যদি ছবি না চলে তাদের ছবি দিবে না, হল বন্ধ রাখবে, কিন্তু শাকিব খানের ছবি দিবে না। এইটা একটা সিচুয়েশন তৈরি করছে, একটা ভ্যাকুয়াম তৈরি করছে, যাতে হল মালিকরা এই সিদ্ধান্তে যায়। কে তৈরি করছে? যারা এই সিনেমাটা নিয়ে ডিস্ট্রিবিউশন করছে। এই কথাটা কে বলছে? এমডি ইকবাল বলছে। এমডি ইকবাল শাকিব খানকে পরামর্শ দিছে যে শাকিব খানের এখন সতর্ক হবার সময় আসছে। সে যাকে বন্ধু মনে করে, তার আশেপাশে যারা তাকে হুজুর হুজুর করে চলে, তারাই বেসিক্যালি শাকিব খানের ক্ষতি করে। এই যে কিছু সাকিবিয়ান দেখেন শাকিব খানের খারাপটাকেও প্রশংসা করে, শাকিব খানের সামনে জিব্বা লেলায় দেয়। এই যে কিছু প্রডিউসার দেখেন এরকম, কিছু বন্ধু দেখেন এরকম, যারাই অতিরিক্ত চামচামি করবে শাকিব খানের সামনে, তারাই বেসিক্যালি শাকিব খানের শত্রু। এই কথাটাই এমডি ইকবাল শাকিব খানকে পরামর্শ দিচ্ছে একটা ভিডিওতে। বন্ধুত্ব ভাই, 12 বছরের বন্ধুত্ব। আগামীতে কখনোই শাকিব খানকে নিয়ে ইকবাল ছবি বানাবে না, বা শাকিব খানও হয়তো ইকবালকে সিনেমা দিবে না, শিডিউল দিবে না। কিন্তু এমডি ইকবাল কখনোই চায় না শাকিব খানের ক্ষতি হোক, এটা তিনি বলেছেন, এমডি ইকবাল সাহেব বলেছেন। আরো কিছু ভালো ভালো পরামর্শ শাকিব খানকে এমডি ইকবাল দিছেন। একটা কথা এমডি ইকবাল সবসময় বলে যে শাকিব খান গল্প বুঝে না। ভাই আসলেই আমার কাছে মাঝে মাঝে মনে হয় আসলে শাকিব খান গল্প বোঝে না। এই যে প্রিন্সের গল্পটা শাকিব খান নিল, তুফান করার পর, বরবাদ করার পর একই ধরনের গল্প শাকিব খান কেন নিল? রিপিটেশন হলো না? এই রিপিটেশন শাকিব খান কেন করলো? আবার শাকিব খানের নাকি মনে হয়েছে এটা এমন একটা গল্প, যেই গল্প তার জীবনের সবচাইতে বড় সিনেমা হবে, সবচাইতে ভালো সিনেমা হবে। আজকে ডিরেক্টর সিনেমা বানাইতে না পাইরা রাইটারকে দোষ দেয়, টাইমকে দোষ দেয়, ভিসা জটিলতার দোষ দেয়, শাকিব সময় পায় নাই সেই দোষ দেয়। কত দোষ, যত দোষ নন্দ ঘোষ।
ভাই সিনেমা যখন খারাপ হবে তার দায়ভার ডিরেক্টরকে নিতেই হবে, আপনার কোনো এক্সকিউজ কাজে আসবে না, কোনো এক্সকিউজ কাজে আসবে না। একটা সিনেমা আপনি প্রপারলি শেষ করে তারপরে হলে রাখবেন, কারণ আপনার ফার্স্ট সিনেমায় আপনি কোনো প্রকার স্যাক্রিফাইস, কোনো প্রকার মিনিমাইজ, কোনো প্রকার মিউচুয়াল, কোনো প্রকার আহ, একটা সমঝোতায় যাওয়া আপনার কোনোভাবেই উচিত হয় নাই। আমি এই সমস্ত ক্ষেত্রে রায়হান রাফিকে আই স্যালিউট। আমি রায়হান রাফির প্রথম সিনেমা পোড়ামন 2 এর সময় দেখছি সে কিভাবে প্রডিউসারের সাথে মুখে মুখে তর্ক করে, চোখে চোখ রেখে তর্ক করে, সে যা চাইছে সেটা করে নিয়ে আসছে। এই গাটস রায়হান রাফির ছিল। পরিচালক হইতে হলে ভাই গাটস থাকা লাগে। আপনি শাকিব খানকে ম্যানেজ করতে পারেন নাই, ট্রু, আপনি শাকিব খানকে ম্যানেজ করতে পারেন নাই যে সিনেমাটা আমি এই ঈদে দিব না, পরের ঈদে দিব। কনভিন্স করতে পারেন নাই। শাকিব খান যদি এতই কনভিন্স যে এটা তার জীবনের সেরা গল্প, তাহলে সে কেন একটা অসম্পূর্ণ সিনেমা এই ঈদে রিলিজ করলো? তাকে কনভিন্স করতে, এটুক কনভিন্স করতে পারছেন এটা ভালো একটা গল্প, কিন্তু এটুক কনভিন্স করতে পারেন নাই ভালো গল্পটা এইভাবে মেরে ফেলা ঠিক হবে না। তো শাকিব খানকে নিয়ে কারা ষড়যন্ত্র করছে আকার ইঙ্গিতে ইকবাল বলে দিয়েছেন, এবং তারা চাইছেন যে শাকিব খানের সাথে প্যারালালি আরো 4-5 জন হিরোকে দাঁড় করাইতে। দেখেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো আজকের কন্টেন্টটা। শাকিব খানের সিনেমা প্রথম 5 দিন সিনেপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্সে যায় নাই। এই প্রথম 5 দিন কিছু সিনেমাকে দেওয়া হয়েছে, তারা স্পেস পাইছে যে কোনো উপায়ে যেন তারা দাঁড়ায় যায়। শাকিব খানকে আটকায় রেখে তাদেরকে দাঁড়ানোর সুযোগ দিছে। তারা কি বেসিক্যালি দাঁড়াইতে পারছে? একটা সিনেমাও তো ঠিক মতো দাঁড়াইতে পারে নাই বনলতা এক্সপ্রেস ছাড়া। বনলতা এক্সপ্রেস বাজেট কম, কোনো মতে সে তার টাকা উঠায় নিয়ে আসবে। আর একটা সিনেমা উইথ প্রিন্স, কোন সিনেমাই এই ঈদে প্রফিট ঘরে নিতে পারবে না, যেটা এমডি ইকবাল অনেক আগেই বলে দিচ্ছে। ভাই সিনেমাটার সাথে সে জড়িত, তো 15-20 বছর ধরে সিনেমার সঙ্গে সে জড়িত। লোকটা উল্টাপাল্টা কথা বললো, ওই উল্টাপাল্টা কথার মধ্যে মাঝে মাঝে 2-1টা ভালো কথাও বলে ফেলে। সো আজকের কন্টেন্টটা অনেক দীর্ঘ হয়ে গেল, সে কারণে ক্ষমা চাইছি যারা এতক্ষণ পর্যন্ত আমার কন্টেন্টটা শুনলেন, তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আরো অনেক কিছু বলার ছিল, এই কন্টেন্টে আর বলছি না, কন্টেন্ট লম্বা হয়ে যাচ্ছে। আগামী কন্টেন্টে বাকি কথাগুলো নিয়ে আলাপ